প্যাল্প, এটা কিন্তু প্যাল্প না, ইটস নট প্যাল্প। এটা কিন্তু খেয়াল রাখবা, এটা কি প্যাল্প না, এটা হলো পয়কার পে, লয় ক, লয় প না, লয় ক, এই কটা কিন্তু খেয়ালে রাখবা। এটা দিয়ে কিন্তু একবার পরীক্ষায় প্রশ্ন ছিল, এখানে প্যাল্প লেখা ছিল, অনেকেই এটা হাওয়ার্ড দেখার সাথে সাথে দাগায় ফেলে, প্যাল্প লেখা নাকি প্যাল্প লেখা এটা কিন্তু খেয়াল করে না, লয়ের নিচে ক নাকি প এটা কিন্তু খেয়াল করে না। তো হাওয়ার্ড ও প্যাল্প নামক দুইজন বিজ্ঞানী, হাওয়ার্ড ও প্যাল্প, দেখো হাওয়ার্ড ও প্যাল্প, তারা কিন্তু কোষচক্র প্রস্তাব করেন। কত আমরা পড়তেছিলাম কোষচক্র, তাই না? আমরা পড়তেছিলাম কোষচক্র বা সেল সাইকেল, কোষচক্র বা সেল সাইকেল। তো গত ক্লাসে তোমাদেরকে আমি এটা দেখিয়েছি যে কোষচক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, কোষচক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইন্টারফেস, একটা হলো কি এমফেস, একটা ইন্টারফেস একটা এমফেস। কোষচক্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইন্টারফেস, ইন্টারফেস, ইন্টারফেস মানে প্রস্তুতি দশা, ইন্টারফেস বা প্রস্তুতি দশা, প্রস্তুতি দশা বা বিরাম দশা, প্রস্তুতি দশা। আর এমফেস, এমফেস মানে মাইটোটিক ফেজ, এমফেস মানে মাইটোটিক ফেজ, এমফেস বা এটাকে বলতেছিলাম আমরা বিভাজন দশা। এমফেস মানে কি বিভাজন, বিভাজন দশা, এমফেস, মাইটোটিক ফেজ বা বিভাজন দশা। আচ্ছা, এখন দেখো এই ইন্টারফেসকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, ইন্টারফেসকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, এটা গতকালকের পড়া, গত ক্লাসের পড়া। ইন্টারফেসকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। দেখো একটাকে বলতেছিলাম আমরা G1 মানে গ্যাপ 1, একটাকে বলতেছিলাম আমরা সিনথেসিস বা এস দশা, আরেকটাকে বলতেছিলাম আমরা G2 দশা, অর্থাৎ গ্যাপ 1 সিনথেসিস G2, সিনথেসিসের বাংলা কি সংশ্লেষণ। আচ্ছা, আর এই এমফেসকে আমরা দুই ভাগে ভাগ করি, এমফেসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো কি সাইটোকাইনেসিস। এমফেসকে আমরা দুই ভাগে ভাগ করি, ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস। তো এটা হলো ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে কি, ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াস, তাই না? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, কাইনেসিস। আর এই ক্যারিওকাইনেসিসকে আমরা আবার পাঁচটা দশায় ভাগ করি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। এগুলোর বাংলা বলেছিলাম তোমাদেরকে, প্রোফেজ মানে আদ্য পর্যায়, প্রো মানে আদি, প্রোমেটাফেজ মানে আদ্য মধ্য পর্যায়, মেটা মানে মাঝখানে, মেটাফেজ মানে মধ্য পর্যায়, অ্যানা শব্দটা তো গতি, অ্যানাফেজ মানে কি গতি পর্যায়, টেল, টেল মানে কি শেষ, অন্তিম পর্যায় বা শেষ পর্যায়। আর এখানে আমরা সময়কাল করেছিলাম 34, 35, 12 দিয়া 34, 34, তারপরে এস এর নিচে কত 35, আর G2 2 আছে, তার মানে এখানে কত 12, সবগুলোর সাথে শূন্য দিতে হবে। তাহলে G1 দশায় ব্যয় হয় 30 থেকে 40% সময়, G2 দশায় ব্যয় হয় 30 থেকে 50% সময়, সবগুলোর সাথে শূন্য দিতেছি। G2 দশায় ব্যয় হয় 10 থেকে 20% সময়। এগুলো আমাদের গতকালকের পড়া ছিল, আজকে আমরা নতুন পড়ায় ঢুকবো। দেখো এই যে এই জিনিসটা কোষচক্র, এটাকে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখি। দেখো আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখব কোষচক্র। তো বড় করে আমি একটা সাইকেল আঁকলাম, ওকে। এখন এটাকে আমি ভাগ করব, দেখো এটাকে আমি ভাগ করব। আমরা জানি এম দশা ছোট, হ্যাঁ, আর ইন্টারফেস কিন্তু বড়। 90 থেকে 95% সময় ব্যয় হয় কোথায়? 90 থেকে 95% সময় ব্যয় হয় এই ইন্টারফেসে। প্রস্তুতি দশায় ব্যয় হয় 90 থেকে 95% সময়, আর এম ফেজে ব্যয় হয় মাত্র 5 থেকে 10% সময়। তাহলে কোনটা ছোট? অবশ্যই এম ফেজটা ছোট। তো এম ফেজটাকে আমরা ছোট করে লিখতেছি, এম ফেজ, এইটুকু ধরো এম ফেজের সময়কাল, এটুকু এম ফেজের সময়কাল, এটুকু কত 5 থেকে 10%, তাহলে এটুকু হলো এম ফেজ, এইটুকু হলো এম ফেজ, এইটুকু এম ফেজ, এম ফেজ, এম ফেজের সময় কতটুকু 5 থেকে 10%। আচ্ছা, তারপর এইখানে আমরা লিখি, দেখো
এটা সাপোজ G1, এটাকে আমরা বলতেছি G1 গ্যাপ 1, তারপর এইটুকু বলতেছি S দশা সিনথেসিস দশা, আর এটাকে বলতেছি G2 দশা। আর এই তিনটা মিলে কিন্তু ইন্টারফেস, তিনটার সমষ্টি কি ইন্টারফেস। এই যে দেখো G1, এই যে G1, তারপর S, তারপর কি G2, তিনটার সমন্বয়ে তৈরি হয় ইন্টারফেস। তো ইন্টারফেস দশাটা সবচেয়ে বড়। এখানে দেখো এইখান থেকে শুরু করে একদম এই পয়েন্ট থেকে শুরু করে একদমই এম শুরু হওয়ার আগ পর্যন্ত পুরোটা কিন্তু ইন্টারফেস। আচ্ছা, তো G1 এ কতটুকু সময়, এটা আমরা মনে রাখি 34, হ্যাঁ, আর এখানে কত 35, 34 35 12টা মনে রাখার জন্য 34 35 আর কি 12, অর্থাৎ 34 মানে কি এখানে সবগুলোর সাথে শূন্য দিতে হবে। 30 থেকে 40% সময় ব্যয় হয় এখানে, এখানে 35, 30 থেকে 50% সময় ব্যয় হয় এখানে, আর এখানে আছে 12, 10 থেকে 20% সময় ব্যয় হয় এখানে। আর এস, এস ফর কি সিনথেসিস, SYNTHESIS, এখানে কি সিনথেসিস হয় জানো, এটা পরীক্ষায় বারবার আসে। এখানে হয় ডিএনএ সিনথেসিস অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন। এই পয়েন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ডাবল হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, এখানে কি হয় ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ ডাবল হয়, ডিএনএ সিনথেসিস হয়। আচ্ছা, গ্যাপ 1 কি কি ঘটে আমরা একটু পরে দেখবো, গ্যাপ 2 তে কি কি ঘটে এটা আমরা একটু পরে দেখবো। দেখো আমরা কিন্তু এম ফেজটাকে দুই ভাগে ভাগ করতেছিলাম, এম ফেজটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছিলাম, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। তাহলে ধরো এইটুকু ধরো, সাপোজ এই পুরাটুকু ধরো ক্যারিওকাইনেসিস, হ্যাঁ, ক্যারিওকাইনেসিসকে আমি কে দ্বারা লিখলাম, আর এইটুকু ধরো কি সাইটোকাইনেসিস সি দ্বারা লিখলাম। ক্যারিওকাইনেসিসকে কিন্তু আবার আমরা 5টা ভাগে ভাগ করছিলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। দেখো এখানে 5টা ধাপ আছে, 1 2 3 4 এই 5, আর এইটুকু ছিল সাইটোকাইনেসিস, এটা ছিল সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস 5টা ধাপে বিভক্ত, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তারপর সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস এই যে কে প্লাস সি, ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস এই দুইটা কিন্তু এম ফেজের অন্তর্গত। আচ্ছা, এটাতে ব্যয় হয় কত 5 থেকে 10% সময়, টোটাল এম ফেজে ব্যয় হয় 5 থেকে 10% সময়। এখন দেখো আমি কিন্তু ইচ্ছা করে এখানে 1 নাম্বার ধাপটাকে বড় লিখেছি, মানে মনে গেছে কি এটা সবচেয়ে বড়, হ্যাঁ, এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, প্রোফেজ সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, আর প্রোমেটাফেজ হাসান স্যারের বই অনুসারে প্রোমেটাফেজ সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ। তাহলে যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা, 1 নাম্বারটা, 1 নাম্বার কোনটা প্রোফেজ। এই প্রোফেজ ধাপটা 5টা ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, যেটা আদ্য পর্যায়, প্রোফেজের বাংলা কি আদ্য পর্যায়, আদ্য পর্যায়। এই আদ্য পর্যায় 5টা ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, এটা কি সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, এটা সবচেয়ে 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 কি দীর্ঘস্থায়ী ধাপ, সবচেয়ে বেশি সময় লাগে এখানে, দীর্ঘস্থায়ী ধাপ, সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা প্রোফেজ। আর যদি কখনো প্রশ্ন করে কোনটা সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ, এটা হাসান স্যারের বই অনুসারে হবে প্রোমেটাফেজ, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা আছে, আমি যখন ডিটেইলস পড়াবো তখন বলবো, আজকের ক্লাসে বলবো। আচ্ছা দেখো প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ বা আদ্য মধ্য পর্যায়, এটাকে আমরা বলতেছি সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়, সবচেয়ে মানে সময় এখানে কম লাগে শর্ট, সবচেয়ে স্বল্পস্থায়ী, সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। এটা হাসান স্যারের বই অনুসারে আমরা লিখলাম, এখানে লিখলাম রেফারেন্স, রেফারেন্স কি হাসান স্যার, হাসান স্যার এই বইটা কিন্তু তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের জন্য মেইন বই। আজিবুর স্যারের বইয়ে কিন্তু আরেকটা তথ্য দেওয়া আছে, বলা আছে সম্ভবত মেটাফেজকে বলা হয় স্বল্পস্থায়ী ধাপ। এটা কেন বলছে আমি বলবো এটা সামনে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা যেখানে ছিলাম এই যে এই ছবিটা, এটাকে আমরা বলছি কোষচক্র। তো কোষচক্র কে প্রস্তাব করেন, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, কোষচক্রকে প্রস্তাব করেন, এটাকে আমরা কি বললাম সেল সাইকেল বা কোষচক্র। এই কোষচক্র প্রস্তাব করেন কে, কোষচক্র প্রস্তাব করেন কে, খেয়াল করো, কোষচক্র, কোষচক্র এই যে এটা যে কোষচক্র কোনটার পর কোনটা হয়, এটা সর্বপ্রথম কে প্রস্তাব করেন, হ্যাঁ, কোষচক্র প্রস্তাব করেন, প্রস্তাব করেন বা প্রদান করেন, প্রস্তাব করেন বা প্রদান করেন দুইজন বিজ্ঞানী। একজন বিজ্ঞানীর নাম হলো হাওয়ার্ড, আর একজনের নাম হলো প্যালক। হাওয়ার্ড
প্লাস প্যাল্ক লয়ক। এটা কিন্তু নট, এটা কিন্তু একটা ঝামেলা হয়। এটা কিন্তু দেখবা অনেকেই এটা দেখার সাথে সাথে দেখায় ফেলে। পয়কার পে লয় প দিয়া দিছি প্যাল্প। এটা কিন্তু প্যাল্প না, ইটস নট প্যাল্প। এটা কিন্তু খেয়াল রাখবা, এটা কি প্যাল্প না, এটা হলো পয়কার পে লয় ক, লয় প না, লয় ক। এই কটা কিন্তু খেয়ালে রাখবা। এটা দিয়ে কিন্তু একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, এখানে প্যাল্প লেখা ছিল, অনেকেই এটা হাওয়ার্ড দেখার সাথে সাথে দেখায় ফেলে প্যাল্প লেখা নাকি প্যাল্প লেখা, এটা কিন্তু খেয়াল করে না। লয়ের নিচে ক নাকি প, এটা কিন্তু খেয়াল করে না। তো হাওয়ার্ড ও প্যাল্ক নামক দুইজন বিজ্ঞানী, হাওয়ার্ড ও প্যাল্ক, দেখো হাওয়ার্ড ও প্যাল্ক, তারা কিন্তু কোষচক্র প্রস্তাব করেন। কত সালে, সালটা একটু দেখে রাখা উচিত, কারণ সব সাল লাগে না, কিছু কিছু সাল কিন্তু লাগে। এটা হলো 1953 সালে। 1953 সালে হাওয়ার্ড ও প্যাল্ক কোষচক্র প্রস্তাব করেন। ঠিক আছে, 1953 সালে হাওয়ার্ড ও প্যাল্ক কোষচক্র প্রস্তাব করেন। কোষচক্রের মধ্যে আছে দুইটা পর্যায়, প্রস্তুতি পর্যায় মানে ইন্টারফেস এবং কি এমফেস। কোনটার মধ্যে বেশি সময় লাগে? প্রস্তুতিতে সময় বেশি লাগে। যেরকম আমি বলেছিলাম যে তোমরা বোটানি পড়তেছো 2 বছর, কিন্তু পরীক্ষা হবে মাত্র 3 ঘন্টা, ফাইনাল পরীক্ষা। তাহলে প্রস্তুতি দশাটা সবচেয়ে বেশি সময় লাগে। আচ্ছা, প্রস্তুতি দশাকে আমরা 3 ভাগে ভাগ করি, G1 S G2। যদি কখনো প্রশ্ন করে কোন দশায় ডিএনএ ডাবল হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয়, অবশ্যই তোমার উত্তর হবে এস দশায়। ঠিক আছে, সিনথেসিস দশায়। আচ্ছা, এখন আমাদের পড়া লাগবে G1 এ কি কি ঘটে, S এ কি কি ঘটে, G2 তে কি কি ঘটে। এটা কিন্তু পরীক্ষা আসবে, কোন ধাপে কি ঘটে। ঠিক আছে, এটা কিন্তু কোষচক্র যদি ব্যাখ্যা করতে বলে যে কোষচক্র ব্যাখ্যা করো, তখন কিন্তু এটা আমাদের লেখা লাগবে। তো এখন আমরা শুরু করব কোন ধাপে কোনটা ঘটে, অর্থাৎ G1 এ কি ঘটে, S এ কি ঘটে, G2 তে কি কি ঘটে। G1 গ্যাপ 1 বা বিরাম 1, তারপর সিনথেসিস S এন্ড গ্যাপ 2 বিরাম 2। তো G1 এ যা যা ঘটে তা মনে রাখার জন্য আমি একটা সহজ ট্রিক্স ইউজ করি বা একটা গল্পের মতো ইউজ করি। এই পুরোটা আমরা একটা গল্প দিয়ে শিখে ফেলবো। এটা আমি মনে রাখি, ধরো একটা ছেলে, তার নাম হলো সাইফুল। তো সাইফুল সে সাদিয়াকে অনেক ভালোবাসে, বুঝছো? সাদিয়াকে দিনে রাতে কথা বলছে ফোনে, দিনে রাতে পটিয়ে, মানে দিনে রাতে কথা বইলা সাদিয়াকে পটাইছে। এখন দেখা করতে গেছে। গ্রামের মধ্যে কিন্তু এরকম হয় যে প্রেম করে দেখা করতে গেছে, তারপর কট খেয়ে কি করে মানুষ, আটকে রেখে বিয়ে করায় দেয়, তাই না? তো সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল। এটা তোমাদের বসকার বইয়ে দেওয়া আছে এই ট্রিক্সটা, আটকে গেল। অনেক ইনফরমেশন মাথায় রাখার জন্য আমাদের অনেক সময় কি ট্রিক্স ইউজ করতে হয়, একটা গল্প ইউজ করতে হয়। তো সাইফুল সাদিয়াকে দিনে রাতে কথা বলিয়ে তাকে পটাইছে, দেন দেখা করতে গেছে, দেন সে আটকে গেছে। আচ্ছা, আটকে গেছে বলতে এখানে বুঝাইতেছে কিছু কিছু কোষ কখনো বিভাজিত হয় না, এরকম পলাশ, পেশি কোষ, স্নায়ু কোষ, নিউরন, লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা, এগুলো কখনো বিভাজিত হয় না। তো যারা বিভাজিত হয় না তারা কিন্তু G1 এ এসে আটকে যায়, তারা সামনে আর আগাইতে পারে না। এই যে এখানে আমরা দেখলাম তোমার কোষচক্র, যেসব কোষ বিভাজিত হবে না তারা G1 এ এসে আটকে যাবে, তারা সামনের দিকে কি যেতে পারবে না, আগাবে না। তো যেসব কোষ কখনো বিভাজিত হয় না তারা কি G1 এ এসে আটকে যায়। আমরা লিখবো একটু পরে। দেখো সাইফুল থেকে আমরা মনে রাখবো এই ধাপে এসে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। সাইক্লিন শেষে দেখো ইন আছে, তার মানে এটা একটা প্রোটিন। এখানে সাইক্লিন CYCLIN সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। এখানে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। মনে রাখবা যত প্রোটিন আছে, যদি কখনো প্রশ্ন করে প্রোটিন কই তৈরি হয়, তুমি বলবা G1 এ তৈরি হয়। একটা ব্যতিক্রম আছে, আর যত প্রোটিন তৈরি হয় সবগুলা G1 এ। যদি কখনো প্রশ্ন করে অমুক প্রোটিন কই তৈরি হয়, অবশ্যই তুমি বলবা এটা G1 এ তৈরি হয়। প্রোটিন গুলা তৈরি হয় G1 এ, এটা মনে রাখবা। প্রোটিন গুলা তৈরি হয় কোথায়? প্রোটিন গুলা তৈরি হয় G1 এ। খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। আচ্ছা, তারপর সাদিয়াকে থেকে আমরা মনে রাখবো সিডিকে জিনিসটা কি আমরা পরে আস্তে আস্তে পড়বো। সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, আমি একটু পরে লিখতেছি। সিডিকে দ্বারা, এই পয়েন্টটা তোমরা এখন বুঝবা না, আপাতত জাস্ট খাতার মধ্যে লিখে রাখো, এক সময় গিয়ে আমরা ঠিকই বুঝে ফেলবো। সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের
ফসফোরাইলেশন। এখন ফসফোরাইলেশন কথাটাও তোমাদের কাছে কঠিন লাগবে, আপাতত লিখে রাখো, আমি বুঝাবো। সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে কোনো কিছুর সাথে বা কোনো যৌগের সাথে ফসফেট যোগ করা অথবা ফসফেট বাদ দেওয়া, অ্যাড করা অথবা রিমুভ করা, এটাকে বলে ফসফোরাইলেশন। আচ্ছা, সিডিকে, হোয়াট ইজ সিডিকে? সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সিডিকের ফুল মিনিং। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা আপাতত স্কিপ রাখো, পরে আমি বুঝাবো, সামনে এগুলো আমরা আলোচনা করব। দিনে মানে ডিএনএ, দিনে মানে কি? ডিএনএ। রাতে মানে কি? আরএনএ। রাতে মানে কি? আরএনএ। আর প্রোটিয়ে মানে প্রোটিন। প্রোটিয়ে মানে কি? প্রোটিন। তো মনে রাখবা, ডিএনএ আরএনএ এগুলো এখানে সরাসরি তৈরি হয় না, বাট এগুলোর উপাদান তৈরি হয়। উপাদান বলতে কাঁচামাল বোঝায়। উপাদান, উপাদান বা কাঁচামাল এখানে তৈরি হয়। ডিএনএ কিন্তু এখানে তৈরি হয় না। আমরা কিন্তু গত স্লাইডে দেখলাম এখানে ডিএনএ তৈরি হয়ে। দেখো, ডিএনএ সিনথেসিস হয় কোথায়? ডিএনএ সিনথেসিস হয় এস ধাপে, এস ধাপে। আর ডিএনএর কাঁচামাল তৈরি হয় জি1 এ। ডিএনএর কাঁচামাল কোথায় তৈরি হয়? জি1 এ তৈরি হয়। তাহলে দেখো, উপাদান বা কাঁচামাল, যেরকম দেখো ধরো একটা কোম্পানি কেক বানাইতেছে, কেক, বার্থডে কেক, রয়্যাল কোম্পানি ধরো কেক বানাইতেছে। তো কেকের যে কাঁচামাল, সাপোজ ময়দা, হ্যাঁ, এগুলা ভুট্টার গুঁড়া, যে এগুলা সে নিজে তৈরি করতেছে না, এগুলা কৃষকরা তৈরি করতেছে। তাহলে কৃষকরা কৃষি ক্ষেত্রে কাঁচামাল তৈরি করে আর রয়্যাল কেক তৈরি করে। তাহলে ডিএনএ সংশ্লেষণ হয় এস ধাপে, আর ডিএনএ এর কাঁচামাল তৈরি হয়, ডিএনএ এর আরএনএ এর উপাদান তৈরি হয়, এটা কিন্তু জি1 এ। ঠিক আছে, আমরা জি1 পড়তেছি, আমরা পড়তেছি জি1। ঠিক আছে, জি1 এ ডিএনএ আরএনএ সরাসরি তৈরি হয় না, ডিএনএ আরএনএ এর উপাদান তৈরি হয়। প্রোটিন সরাসরি তৈরি হয়, সমস্যা নাই, প্রোটিন। ঠিক আছে, প্রোটিন কিন্তু এখানে সরাসরি তৈরি হয়, প্রোটিন। আচ্ছা, তারপর দেখো, আটকে গেল থেকে মনে রাখবা, যেসব কোষ কখনো বিভাজিত হতে পারে না, কিছু কিছু কোষ কখনো বিভাজিত হতে পারে না, তারা কিন্তু এখানে আটকে যায়। যেরকম পলাশ, পেশি কোষ, স্নায়ু কোষ, নিউরন, পরিণত লোহিত রক্তকণিকা, এসব কোষ কিন্তু বিভাজিত হইতে পারে না। বিভাজিত না হওয়ার কারণে এই জি1 এ এসে তারা আটকে যায়। এটা কিন্তু কোষচক্রের প্রথম পর্যায়। আচ্ছা, যেসব কোষ কখনো বিভাজিত হয় না, যেসব কোষ বিভাজিত হয় না, বিভাজিত হয় না, তারা তারা জি1 এ আটকে যায়। এটাও এমসিকিউ আসতে পারে। যেসব কোষ বিভাজিত হইতে পারে না, তারা কোথায় আটকে যায়? জি1 এ আটকে যায়। যেসব কোষ বিভাজিত হতে পারে না, তারা জি1 এ আটকে যায়। ঠিক আছে, ওকে। তো আমরা জি1 এ কি কি ঘটে, এটা কিন্তু আমরা ট্রিক্স এর মাধ্যমে শিখে ফেললাম। সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে কি আটকে গেল। সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল। সাইক্লিন নামক প্রোটিন তৈরি, কোন শব্দের শেষে ইন থাকার মানে কিন্তু প্রোটিন। তো সাইক্লিন শেষে আছে ইন। ঠিক আছে, সাইক্লিন শেষে কি আছে? ইন আছে। সাইক্লিনের শেষে আছে ইন, তার মানে ইটস এ প্রোটিন। যে কোনো প্রোটিন গুলো উত্তর হবে জি1। একটা ব্যতিক্রম, আমি ব্যতিক্রম বলবো। সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফোরিলেশন। সিডিকের ফুল মিনিংটা জেনে রাখো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই লাইনটার মানে এখন না বুঝলে সমস্যা নেই, পরে বুঝবো। ডিএনএ আরএনএ, দিনে মানে ডিএনএ, রাতে মানে আরএনএ, ওটিএ মানে প্রোটিন। তো এগুলোর উপাদান তৈরি হয়, ডিএনএ আরএনএ এর উপাদান বা কাঁচামাল তৈরি হয়। ডিএনএ সরাসরি কিন্তু এখানে তৈরি হয় না, ডিএনএ সরাসরি ডাবল হয় বা সিনথেসিস হয় জি2 তে গিয়া, সরি এস এ গিয়া। আচ্ছা, আটকে যায় মানে কি? যেসব কোষ আর কখনো বিভাজিত হবে না, তারা এখানে কি আটকে যাবে। জি1 এর ঘটনাগুলো এই। এখন আমরা দেখব পরবর্তীটা, অর্থাৎ এস দশা। এস দশা কিন্তু ইন্টারফেজের মধ্যে সবচেয়ে বড় দশা। এস এর ফুল মিনিং কি? এস এর ফুল মিনিং হলো সিনথেসিস দশা বা সংশ্লেষণ দশা। সিনথেসিস বা সংশ্লেষণ দশা, সিনথেসিস বা সংশ্লেষণ দশা। দেখো, এই দশায় একটা ঘটনায় সবচেয়ে বেশি ঘটে, সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ডাবল হওয়া। এখানে ডিএনএ গুলা কি হয়? ডাবল হয়, ডিএনএ ডাবল হয়। এটাকে তুমি বলতে পারো ডিএনএ রেপ্লিকেশন ঘটে, একই কথা। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন এখানে ঘটে। আচ্ছা, তো একটু আগে আমরা দেখে আসছি যে প্রোটিন তৈরি হয় জি1 এ। দেখো,
আমি বলছিলাম যে কোনো প্রোটিন তৈরি হয় কোথায়, জিওনে। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন তৈরি হয় এই এস দশায়। হিস্টোন প্রোটিন, হিস্টোন হিস্টোন একটা প্রোটিন যেটা ডিএনএ এর সাথে থাকে। হিস্টোন প্রোটিন তৈরি, এইটা একটা ব্যতিক্রম, কারণ সমস্ত প্রোটিন তৈরি হয় কোথায়, সমস্ত প্রোটিন তৈরি হয় জি1 এ। বাট এটা ব্যতিক্রম, হিস্টোন প্রোটিনটা কি, হিস্টোন প্রোটিনটা ব্যতিক্রম, এটা তৈরি হয় এস দশায়। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। এটা কিন্তু পরীক্ষায় আসা, এটা পরীক্ষায় আসা, ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসা যে হিস্টোন প্রোটিন কোথায় তৈরি হয়, উত্তর ছিল এস দশায়। তো এস এর মধ্যে কথাবার্তা কম, এখানে ডিএনএ ডাবল হয়, মানে ডিএনএ সিনথেসিস হয় এন্ড হিস্টোন প্রোটিন তৈরি হয়। তোমাদের বেসিক অর্জনের জন্য আমি একটা জিনিস বলি, দেখো ডিএনএ কিন্তু সূত্রাকার, এই সূত্রাকার ডিএনএ, এটা সূত্রাকার ডিএনএ, হ্যাঁ সূত্রাকার ডিএনএ, এটা ডিএনএ। এই ডিএনএটা যখন মাত্রাতিরিক্ত ভাবে পেঁচায়, কার সাথে পেঁচায় জানো, একটা প্রোটিনকে কেন্দ্র করে পেঁচায়। এ ধরো এটা প্রোটিন, এগুলো প্রোটিন, এই প্রোটিনকে কেন্দ্র করে, এই প্রোটিনকে কেন্দ্র করে ডিএনএ গুলা কিন্তু পেঁচাবে। তো ডিএনএ গুলা এই প্রোটিন গুলাকে কেন্দ্র করে পেঁচাবে, বুঝছো, ডিএনএ গুলা এই প্রোটিনকে কেন্দ্র করে পেঁচাবে, প্রোটিনকে কেন্দ্র করে পেঁচাবে। দেন এগুলো যখন একটা সুনির্দিষ্ট শেপ ধারণ করে, তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। হ্যাঁ, ক্রোমোজোমের ভিতরে কিন্তু এরকম পেঁচানো 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 বা ক্রোমাটিন বা এখানে এটার ভিতরে ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকে। তো ডিএনএ কাকে কেন্দ্র করে পেঁচায়, এটা তোমার লাগবে। ডিএনএ কাকে কেন্দ্র করে পেঁচায়, ডিএনএ হিস্টোন প্রোটিনকে কেন্দ্র করে পেঁচায়। ডিএনএ কাকে কেন্দ্র করে পেঁচায়, ডিএনএ হিস্টোন প্রোটিনের ভিতরে আছে কি হিস্টোন প্রোটিন, ডিএনএ হিস্টোন প্রোটিনকে কেন্দ্র করে পেঁচায়। তাহলে আমরা একটা কথা লিখতে পারি, ক্রোমোজোম, এটা কিন্তু ক্রোমোজোম, এটা কি, এটা হলো কি ক্রোমোজোম, এটা হলো ক্রোমোজোম, ক্রোমোজোম। আর এটা কি লাল লাল যে লিখলাম, লাল লাল যে লিখলাম এখানে, এগুলো কি হিস্টোন প্রোটিন, এগুলো হলো হিস্টোন, হিস্টোন প্রোটিন, এগুলো হলো হিস্টোন প্রোটিন। তো হিস্টোন প্রোটিনকে কেন্দ্র করে কে পেঁচায়, ডিএনএ পেঁচায়, এন্ড এটা যখন সুনির্দিষ্ট একটা শেপ ধারণ করে তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। তো এই কথাটা আমি এইভাবে লিখতে পারি, হ্যাঁ, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে পেঁচায় তৈরি করে কি ইকুয়াল ক্রোমোজোম লেখা যায়, ইকুয়াল ক্রোমোজোম। অথবা যদি তুমি বলো ক্রোমোজোম থেকে হিস্টোন প্রোটিন বাদ দিবা, তখন আমরা ডিএনএ পাবো। আর প্রকৃত কোষীদের ক্ষেত্রে ডিএনএ হয়, এটা জেনে রাখো, প্রকৃত কোষীদের ক্ষেত্রে, প্রকৃত কোষ মানে কি ইউক্যারিওটিক সেল, প্রকৃত কোষে ডিএনএ কেমন, ডিএনএ হয় সূত্রাকার, বেসিক শিখো কাজে দিবে, সূত্রাকার। প্রকৃত কোষে ডিএনএ সূত্রাকার। আর আদি কোষে ডিএনএ কেমন, বৃত্তাকার। এই দুইটা কিন্তু লাগবে আমাদের, অন্যান্য অধ্যায়েও কিন্তু এই দুইটা বেসিক লাগবে। প্রকৃত কোষীদের ক্ষেত্রে সূত্রাকার, আর আদি কোষীদের ক্ষেত্রে যে ডিএনএ থাকবে এটা কি হবে, এরকম বৃত্তাকার থাকবে, এরকম কি থাকবে, বৃত্তাকার থাকবে। সূত্রাকার ডিএনএ মানে কি প্রকৃত কোষের ডিএনএ, আর বৃত্তাকার ডিএনএ মানে কি, বৃত্তাকার ডিএনএ মানে আদি কোষের ডিএনএ। আচ্ছা, তাহলে হিস্টোন প্রোটিন এটা কিন্তু ডিএনএ এর সাথে থাকে, তাই না, ডিএনএ এর সাথে থাকে। যেহেতু ডিএনএ বংশগতি সহায়তা করে, ঠিক আছে, বংশগতিতে সহায়তা করে ডিএনএ, ক্রোমোজোম, জিন, এজন্য এই হিস্টোন প্রোটিনটাকে বলা হয় বংশগতিতে ভূমিকা রাখা প্রোটিন। তাহলে যদি কখনো প্রশ্ন আসে, এরকম যদি কখনো প্রশ্ন পাও যে বংশগতিতে ভূমিকা রাখে কোন প্রোটিন, বংশগতিতে বংশগতিতে এটাও কিন্তু পরীক্ষায় আসা, বংশগতিতে ভূমিকা রাখে, এটা জেনেটিক্স যখন পড়বা তোমরা, জুলজির 11তম অধ্যায়, তখন কিন্তু এটা পাবা। বংশগতিতে ভূমিকা রাখে কোন প্রোটিন, কোন প্রোটিন বংশগতিতে ভূমিকা রাখে, কোন প্রোটিন, এটার উত্তর হবে হিস্টোন প্রোটিন। এটার উত্তর কি হবে, উত্তর হবে হিস্টোন, হিস্টোন প্রোটিন বংশগতিতে ভূমিকা রাখে, বংশগতিতে ভূমিকা রাখে, কারণ হিস্টোন প্রোটিনকে কেন্দ্র করে কে পেঁচায়, ডিএনএ পেঁচায়, বুঝছো। তাহলে ডিএনএ এর সাথে অবস্থান করে হিস্টোন প্রোটিন, এজন্য ডিএনএ যেখানে তৈরি হবে হিস্টোন প্রোটিনটাও সেখানে তৈরি হবে। দেখো ডিএনএ ডাবল হয় বা ডিএনএ রেপ্লিকেশন ঘটে এস পর্যায়ে, এজন্য হিস্টোন প্রোটিনটাও সিনথেসিস হয় এস পর্যায়ে, কারণ হিস্টোন প্রোটিনটা ডিএনএ এর মধ্যে থাকে, বা ডিএনএটা হিস্টোন প্রোটিনকে কেন্দ্র করে পেঁচায়, তার মানে ডিএনএ এর সাথে সাথে সে থাকে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপর আমরা দেখব জি টু তে কি ঘটে, জি টু তে কি ঘটে। দেখো
অলরেডি কিন্তু সাইফুল কিন্তু কট খেয়ে ফেলছে, তাই না? সাইফুল কিন্তু কি কট খেয়ে ফেলছে, দেখা করতে গিয়া আটকে গেছে। এখন তাকে কিন্তু আটকায় রাখা হয়েছে, একটা ঘরে তাকে আটকায় রাখা হয়েছে। এখন বাড়িতে ফোন দেওয়া হয়েছে যে আপনার ছেলে তো এমন এমন করছে, তো আমরা চাইতেছি, মুরব্বীরা চাইতেছে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দিয়ে দেওয়ার জন্য। তো এখন কি করবে? বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে করার জন্য আমরা কি করি? নর্মালি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বা বউকে আনার জন্য আমরা কিন্তু কি মাইক্রো নিয়ে যাই, তাই না? একটা মাইক্রো বাস নিয়ে যাই, একটা মাইক্রো বাস নিয়ে যাই। তো মাইক্রো নিয়ে যাই। এন্ড বিয়ে বাড়িতে অবশ্যই আমাদেরকে খাবার দিতে হবে, নাহলে কি বিয়ে হবে না? অবশ্যই আমাদের খাবার দিতে হবে, খাদ্য দিতে হবে। আর বায়োলজিক্যাল খাদ্য কি? খাদ্য মানে শক্তি, তাই না? আমরা খাবার খেলে শক্তি পাই। তো বায়োলজিক্যাল শক্তি মুদ্রা কোনটা? এটিপি। বায়োলজিক্যাল শক্তি মুদ্রা কোনটা? এটিপি। যদি তোমাকে কখনো প্রশ্ন করে এটিপি তৈরি হয় কোন দশা, এটা বুট কোশ্চেন, এটা বুট কোশ্চেন, এটা বুট কোশ্চেনে আসা। এটিপি তৈরি হয় কোষ চক্রের কোন ধাপে? এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয় কোষ চক্রের কোন ধাপে? তুমি চোখ বন্ধ করে বলবা এটা কি? জি1 ধাপ, অর্থাৎ বিয়ে বাড়ির ঘটনা। জি2 জি2 কে কি বলবা? বিয়ে বাড়ির ঘটনা, বিয়ে বাড়ির ঘটনা, বিয়ে বাড়ির ঘটনা, বিয়ে বাড়ির ঘটনা। তাহলে দেখো খাবার দিছে কোথায়? বিয়ে বাড়িতে। খাবার মানে কি? এটিপি। হ্যাঁ, আর মাইক্রো, মাইক্রো এটা থেকে মনে রাখবা মাইক্রো টিউবিউল তৈরি হয়, মাইক্রো টিউবিউল, মাইক্রো, মাইক্রো টিউবিউলস, টিউবিউলস তৈরি হয়। যদি কখনো প্রশ্ন করে মাইক্রো টিউবিউলস তৈরি হয় কোন ধাপে, এটার উত্তর হবে কি? বিয়ে বাড়িতে কি আমরা মাইক্রো নিয়ে যাই। আর বিয়ে বাড়ি মানে কি? জি2। হ্যাঁ, মাইক্রোটিবিউলস। এখন মাইক্রোটিবিউল জিনিসটা কি? তোমরা কিন্তু স্পিন্ডল তন্তু, এই যে স্পিন্ডল যন্ত্রের মধ্যে থাকে স্পিন্ডল তন্তু, দেখো স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্রের একক কি? স্পিন্ডল তন্তু। এই যে এক একটা পার্টকে এখানে আমরা কি বলবো? এই যে এটাকে একটা স্পিন্ডল তন্তু, এটা একটা স্পিন্ডল তন্তু, এগুলোকে বলতেছি আমরা স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু তৈরি হয় যা দিয়া? এই স্পিন্ডল তন্তুর গাঠনিক উপাদান হলো এই মাইক্রোটিবিউল। এই কথাটা তুমি লিখে রাখতে পারো, স্পিন্ডল তন্তুর গাঠনিক উপাদান। এই যে স্পিন্ডল তন্তু যে আছে, এই স্পিন্ডল তন্তুর গাঠনিক উপাদান হলো মাইক্রোটিবিউলস। অর্থাৎ এই স্পিন্ডল তন্তুগুলা গঠিত হয় এই মাইক্রোটিবিউলস দিয়া। তোমরা দেখবা যে মাইটোসিসের মধ্যে যে 2 নাম্বার ধাপ আছে, ওইখানে গিয়ে দেখবো আমরা মাইটোসিসের কেরিওকাইনেসিসের 2 নাম্বার ধাপ, প্রোমেটাফেজে গিয়ে দেখবো এরকম একটা মাকু যন্ত্র তৈরি হয়। এই মাকু যন্ত্রের মধ্যে থেকে মাকু তন্তু, এগুলো তৈরি হয়েছিল আগে কই থেকে? মাইক্রোটিবিউলস থেকে। তাহলে মাইক্রোটিবিউলস গুলা স্পিন্ডল তন্তু সৃষ্টিতে ভূমিকা রাখে, এই কথাটা বাংলা লিখে রাখো। আর এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়। আর মনে রাখবা বিয়ে বাড়িতে কিন্তু কি ওই জামাই পক্ষ থেকে একটা লাগেজ থাকে, ওই লাগেজ বিভিন্ন জিনিসপত্র কসমেটিক্স নিয়ে আসে। তো এখানে কিন্তু বডি স্প্রেও থাকে, তাই না? বডি স্প্রেও থাকে। তো বডি স্প্রেকে এলাকায় গ্রামের মুরব্বীরা বলে সেন্ট। কি কি বলে? সেন্ট বলে। তাহলে বিয়ে বাড়িতে কিন্তু যে আসবে অথবা জামাই পক্ষ কিন্তু একটা লাগেজ নিয়ে আসে, ওইখানে সেন্ট থাকে, মানে বডি স্প্রে থাকে। এই সেন্ট থেকে তুমি মনে রাখবা সেন্টিউল। হ্যাঁ, কোষের মধ্যে কিন্তু একটা সেন্টিউল নামক অঙ্গাণু থাকে, এই সেন্টিউলটা ডাবল হয়। এটাও পরীক্ষার মধ্যে আসা, সেন্টিউল ডাবল হয়। তোমাদের 3টা ক্লাস হয়ে গেছে, তার মানে আগামীকাল পরীক্ষা। প্রত্যেক শুক্রবারে পরীক্ষা থাকবে, আমি বলি অথবা না বলি ধরে রাখবা যে তোমাদের পরীক্ষা আছেই। সেন্টিউল ডাবল হয়। তাহলে 3টা ঘটনা মনে রাখতে হবে। মাইক্রো, বিয়ে বাড়ির ঘটনা জি2, এই জি2 তে মাইক্রো নিয়ে আসা হয়, তার মানে এখানে মাইক্রো টিউবিউলস তৈরি হয়। মাইক্রো টিউবিউলস কি? স্পিন্ডল তন্তুর গাঠনিক উপাদান। আমাদের বিয়ে বাড়িতে কি দেওয়া হয়? খাবার দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, তার মানে এখানে এটিপি, এটিপি তৈরি হয়। আর বায়োলজিক্যাল কয়েন অথবা শক্তি মুদ্রা নামে কোনটা পরিচিত বলতো? শক্তি মুদ্রা কাকে বলে? শক্তি মুদ্রা, খাবার খেলে আমরা শক্তি পাই। আর শক্তি মুদ্রা কাকে আমরা বলি? এটিপি কে বলি শক্তি মুদ্রা। এটিপির ফুল মিনিং কি? তোমাদের বুস্টারে লেখা আছে এটিপির ফুল মিনিং, সর্বশেষ লাইন, ওই পৃষ্ঠার সর্বশেষ লাইন লেখা আছে। এটিপি মানে কি? এডিনোসিন ট্রাইফসফেট। এ ফর এডিনোসিন, টি ফর টাই, পি ফর ফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। আর সেন্ট্রিউল ডাবল হয়। সেন্ট্রিউলটা দেখতে এরকম, এরকম, এরকম সেন্ট্রিউল, ঠিক আছে? সেন্ট্রিউল ডাবল হয়, সেন্ট্রিউল ডাবল হয়, সেন্টিউল ডাবল হয়, সেন্টিউল ডাবল হয়। তাহলে স্যান্ট, বিয়ে বাড়িতে স্যান্ট দিয়ে মানুষ আসে অথবা জামাই পক্ষ স্যান্ট নিয়ে আসে, তো সেন্টিউল এখানে ডাবল হয়। আচ্ছা, তো আশা করি এই গল্পের মাধ্যমে সাইফুল সাদিয়াকে দিনে রাতে সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল, এটা ছিল জি1 এর ঘটনা। আর জি2 তে আমরা দেখলাম বিয়ে বাড়ির ঘটনা, বিয়ে বাড়িতে মাইক্রো নিয়ে আসবে বউ নিতে, দেন খাবার দিবে, খাবার মানে শক্তি, শক্তি মানে কি? এটিপি। আর স্যান্ট, স্যান্ট দিয়ে আসে। আচ্ছা, সেন্টিউল ডাবল হয়, সেন্টিউল ডাবল হয়। আচ্ছা, তারপর দেখো আমি একটু জি1 এ ফিরে আসি।
জীবনে ফিরে আসি, তোমাদের একটা বেসিক শিখাই দিই, নাহলে দেখবা যে কোনো একটা জায়গায় তোমরা তোমরা আটকে গেছো। কুশ, এই যে এখানে জীবনে যেরকম আটকে যাই, তোমরা এরকম আটকে গেছো। দেখো এখানে বলা আছে প্রোটিন তৈরি হয় যে কোনো প্রোটিন, হিস্টোন প্রোটিন ব্যতীত, হিস্টোন প্রোটিন ব্যতীত যে কোনো প্রোটিন তৈরি হয় জীবনে। এখন যদি প্রশ্ন করতাম হেলিক্যাস, একটা এনজাইমের নাম লিখতেছি হেলিক্যাস, হেলিক্যাস কোথায় তৈরি হয় বা হেলিক্যাস এনজাইম, কোন শব্দের শেষে এস থাকার মানে কি, কোন শব্দের শেষে এস থাকার মানে এনজাইম, ইন থাকার মানে প্রোটিন, ওস থাকার মানে কিন্তু শর্করা। এগুলো বেসিক ক্লাসে পড়াইছি, হ্যাঁ এগুলো ক্লাসগুলো দেখে নিবা, ইউটিউবে দেওয়া আছে। হেলিক্যাস এনজাইম, প্রশ্ন আসলো হেলিক্যাস এনজাইম তৈরি হয়, তৈরি হয় কোন ধাপে, কোষচক্রের কোন ধাপে আর কি, কোন ধাপে, হ্যাঁ এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে জি1। এখন দেখো আমরা এখানে পড়ছি যে প্রোটিন তৈরি হয় যে কোনো প্রোটিন, হিস্টোন প্রোটিন ব্যতীত যে কোনো প্রোটিন তৈরি হয় জি1 এ, এটার উত্তর জি1। বাট এনজাইমের কথা তো পড়ি নাই, বইয়ের মধ্যে তো এনজাইমের কথা বলা নাই। মনে রাখবা পৃথিবীতে যত এনজাইম আছে সবগুলাই কিন্তু প্রোটিন, তার মানে যেইখানে প্রোটিন তৈরি হয় সেইখানে এনজাইম তৈরি হয়, এটার উত্তর হবে জি1। যেইখানে এনজাইম তৈরি হয় ওইখানে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। দেখো একটা জিনিস আরেকটু বেসিক শিখাই দেই, পৃথিবীতে যত এনজাইম আছে, এটা কিন্তু ডেন্টাল 2022 সালে এরকম একটা প্রশ্ন আসছিল, মনে রাখবা এনজাইমস আর প্রোটিন, এনজাইমস আর প্রোটিন, পৃথিবীতে যত এনজাইম আছে সবগুলাই প্রোটিন ধর্মী। তাহলে প্রোটিন যেখানে তৈরি হবে এনজাইমটা সেখানে তৈরি হবে। তাহলে জি1 এ আমরা জানি সমস্ত প্রোটিন তৈরি হয় একটা ব্যতীত, হিস্টোন ব্যতীত। তাহলে এনজাইম গুলোও কি জি1 এই তৈরি হবে, কারণ এনজাইমস আর প্রোটিন, এনজাইমস আর প্রোটিন, যত এনজাইম আছে সবগুলাই কি প্রোটিন। আচ্ছা এখন যদি আরেকটা প্রশ্ন করি, তাহলে হরমোন গুলা কিরকম, হরমোনস গুলা হইতে পারে প্রোটিন লিপিড দুইটাই, প্রোটিনও হইতে পারে লিপিডও হইতে পারে। হরমোন হইতে পারে প্রোটিন অথবা এটা হইতে পারে লিপিড। আচ্ছা মনে রাখবা কোন কোন হরমোন গুলো লিপিড, যারা সেক্স হরমোন, সেক্স হরমোন তারা কিন্তু লিপিড। আর যে নর্মাল হরমোন গুলো আছে, নর্মাল হরমোন যেগুলা ইনসুলিন, গ্লুকাগন, হ্যাঁ এগুলা, এগুলা নর্মাল হরমোন, এগুলো হলো প্রোটিন, এগুলা কি প্রোটিন। তাহলে নর্মাল, নর্মাল হরমোন, নর্মাল হরমোন গুলা প্রোটিন, আর সেক্স হরমোন গুলা লিপিড। আর এনজাইম বললে অলওয়েজ প্রোটিন, এনজাইম বললে কি অলওয়েজ প্রোটিন। এখন সেক্স হরমোন কোনগুলা, সেক্স হরমোন কোনগুলা দেখো আমরা একটু ডিটেলসে লিখি। এটা এইটা ধরো পুরুষের সাইন, আগেকার দিনে পুরুষরা তীর দিয়ে কোনো কিছু শিকার করতো, তাহলে এটা তীর, এটা পুরুষের সাইন। আর এটা হলো রূপচর্চা, অর্থাৎ একটা আয়নার, এটাকে আমরা বলতেছি ডান্ডা, আয়নার ডান্ডা, এটা হচ্ছে ফিমেল সাইন। এটা মেল, ইটস মেল, এটা মেল, এটা মেলের সাইন, হ্যাঁ আর এটা হচ্ছে ফিমেল, ফিমেলের সাইন। আচ্ছা এখন পুরুষ হরমোন কোনগুলা দেখো, টেস্টোস্টেরন, 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 আর আছে এলডোস্টেরন, এলডোস্টেরন, এগুলো পুরুষের হরমোন। আর নারীদের হরমোন কি কি আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, তারপর আছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, এগুলো হলো ফিমেল হরমোন। এখন খেয়াল করো টেস্টোস্টেরন কি নারীতে নাই, আমরা তো এটা লিখছি পুরুষের, এখানে মেইলে টেস্টোস্টেরন পুরুষের হরমোন, নারীতে নাই, আছে অল্প। ইস্ট্রোজেন কি পুরুষে নাই, আছে খুবই সামান্য, ঠিক আছে। দেখবা কিছু কিছু ছেলে আছে মেয়েদের মতো আচরণ করে, তার মানে তার মধ্যে ইস্ট্রোজেন একটু বাইরে বাইরে গেছে স্বাভাবিক লেভেল থেকে। কিছু কিছু মেয়ে আছে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরতে পছন্দ করে, চুল ছোট রাখতে পছন্দ করে, চলাফেরা ছেলেদের মতো, এদের টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে বাইরে যায়। কোষচক্রের এক ধাপ থেকে অপর ধাপে যাওয়ার জন্য কিছু প্রোটিনের অ্যাক্টিভ হওয়া দরকার, কিছু জিনিসের অ্যাক্টিভ হওয়া দরকার, অর্থাৎ এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার জন্য কিছু প্রোটিনের অ্যাক্টিভেশন প্রয়োজন। দেখো আমি এটা আবার আঁকি, এটা সাপোজ এটুকু এমফ্যাস, এটুকু এমফ্যাস, এটুকু জি1, আর এটুকু এস, এস দশটা একটু বড় দেখাইতে হবে, আর এটা হলো জি2। খেয়াল রাখবা আমি এটা মনে রাখি, এই যে এখানে একটা, এখানে একটা দারোয়ান আছে, সাপোজ এখানে একটা দারোয়ান আছে, হ্যাঁ এক ধাপ থেকে আরেক ধাপে যাবা, বা এক দেশ থেকে আরেক ধাপে আরেক দেশে যাওয়ার জন্য কি অবশ্যই তোমাকে ভিসা, পাসপোর্ট এগুলো দেখাইতে হবে। তো এই যে তিনটা জায়গায় দেখো আমরা কি করলাম, এখানে দারোয়ান দিয়ে দিলাম, সাপোজ এখানে একটা মানুষ আছে, হ্যাঁ ধরে নিলাম তাকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য তাকে কিছু ঘুষ দেওয়া লাগবে, হ্যাঁ। তো
তো এখান থেকে মনে রাখবা এই দশা থেকে এই দশায় আসার জন্য, এই দশা থেকে এই দশায় আসার জন্য, অর্থাৎ G1 থেকে S এ আসার জন্য এইখানে কিছু ঘুষ দেওয়া লাগবে। এটাকে আমরা বলি এখানে একটা অ্যাকচুয়ালি এখানে একটা প্রোটিনের অ্যাক্টিভ হওয়া লাগবে, এখানে সিডিকে এর অ্যাক্টিভেশন প্রয়োজন। এই ধাপ থেকে এই ধাপে যাওয়ার জন্য এইখানেও সিডিকে এর অ্যাক্টিভেশন প্রয়োজন। আর এই ধাপ থেকে এই ধাপে যাওয়ার জন্য এটা কিন্তু ছিল বিয়ে বাড়ি, G2 কি ছিল বলতো? বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। আর এটাকে ধরো আমি বললাম শ্বশুর বাড়ি, মানে মেয়ে এখন শ্বশুর বাড়ি, সাদি এখন শ্বশুর বাড়িতে যাবে, এটা হলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। তো এইখানে একটা জিনিসের অ্যাক্টিভেশন প্রয়োজন, ওটাকে বলে এমপিএফ, এমপিএফ। আচ্ছা, তো এইটা থেকে এইটা G1 থেকে S এ আসার জন্য সিডিকে অ্যাক্টিভেশন হওয়া লাগবে, S থেকে G2 তে যাওয়ার জন্য সিডিকে অ্যাক্টিভেশন হওয়া লাগবে, G2 থেকে M ধাপে যাওয়ার জন্য এমপিএফ এর অ্যাক্টিভেশন হওয়া লাগবে। এটাকে আমি একটু সহজ করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে ছিল আমাদের G1, G1 থেকে আমরা যাব S এ, তার মানে এখানে একটা দারোয়ানকে কিছু ঘুষ দিতে হবে। S থেকে আমরা যাব G2 তে, G2 থেকে আমরা আবার যাব M এ, M দশায়। G2 থেকে আমরা কোথায় যাব? M দশায়। G2 থেকে আমরা যাব M দশায়। M দশা হচ্ছে শ্বশুর বাড়ি, আর হচ্ছে বিয়ে বাড়ি। আচ্ছা, এইখানে লাগবে কি? এইখানে কার অ্যাক্টিভেশন লাগবে? সিডিকে এর অ্যাক্টিভেশন লাগবে, সিডিকে কে অ্যাক্টিভ হতে হবে। আর এইখানেও লাগবে কি? সিডিকে। তাহলে দুই জায়গাটার মধ্যেই সিডিকে। আর এইখানে বিয়ে বাড়ি থেকে জামাই বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য লাগবে এমপিএফ। এখন তুমি এটা এভাবে মনে রাখবা যে ওই দেখো, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে সে একটা ধুমধাম করে বিয়ে হবে, দেন অনেক ফটোগ্রাফি করবে, তাই না? অনেক মেয়ে তো এরকম বলে যে ফটোগ্রাফি মন মতো না হলে বিয়ে আরেকবার করবো। আচ্ছা, তো জাস্ট ফান। তো মানে বিয়ে একই ব্যক্তিকে আরেকবার করবে, আমিও কিন্তু দুইবার বিয়ে করছি, কিন্তু একই মানুষকে। আচ্ছা, যাই হোক, তো এমপিএফ মনে রাখবা, বিয়ে বাড়িতে তার বান্ধবীরা আসছে, সাদিয়ার বান্ধবীরা আসছে, এন্ড সাদিয়া তো খুব কান্নাকাটি করতেছে যে ধুমধাম করে বিয়ে হইলো না, হঠাৎ করে বিয়ে হয়ে গেল, হ্যাঁ, খুবই মন খারাপ। তো তার বান্ধবীরা তাকে বুঝাইতেছে, তুই তো এখন যথেষ্ট মেচিউর, যা হয়ে গেছে তা মাইনা নে, কিছু করার নাই, যা হয়ে গেছে তা মেনে নাও বান্ধবী। হ্যাঁ, তুমি এখন যথেষ্ট মেচিউর, তুমি ছেলেকে পাত্তা দিছো দেখে আজকে এই ঘটনা ঘটছে, তো এখানে আর কান্নাকাটি করার কিছু নাই। এবার বলে তারা প্রমোট করতেছিল, স্বপক্ষে বলা, ইটস কল প্রমোট। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, সরি, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য তার বান্ধবীকে অর্থাৎ সাদিয়াকে তার বান্ধবীরা প্রমোট করতেছিল কি বইলা, তুমি তো এখন যথেষ্ট ম্যাচিউর, এই ম্যাচিউর কথাকে মনে রাখো, তুমি তো এখন যথেষ্ট ম্যাচিউর, এগুলো বলে কি করতেছিল? প্রমোট করতেছিল। কোথায়? বিয়ে বাড়িতে। বান্ধবীরা কি G1 এ থাকবে নাকি G2 তে থাকবে? G2 তে থাকবে, কারণ G2 হচ্ছে বিয়ে বাড়ি। বান্ধবীরা বিয়ে বাড়িতে আসছে, সাদিয়া ফোন করে বলছে বান্ধবীরা তোমরা আসো, দেন বিয়ে বাড়িতে আসছে। তো বিয়ে বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বান্ধবীরা বলতেছিল তুই তো এখন যথেষ্ট ম্যাচিউর, যা হয়েছে মাইনা নে, এগুলো প্রমোট করতেছিল। তাহলে এমপিএফ এর ফুল মিনিং হলো তুই তো এখন যথেষ্ট ম্যাচিউর, ম্যাচুরেশন, ম্যাচুরেশন, প্রমোটিং, প্রমোটিং, তারপর কি? এফ ফর ফ্যাক্টর। এই এমপিএফ এর ফুল মিনিং কি? এটাও কিন্তু পরীক্ষায় আসে। এমপিএফ এর ফুল মিনিং কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা কিন্তু মনে রাখবা, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এমপিএফ এর পূর্ণরূপ কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সিডিকে এর পূর্ণরূপ কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সিডিকে এর ফুল মিনিং কি? সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সিডিকে এর পূর্ণরূপ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এমপিএফ এর পূর্ণরূপ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আর G1 মানে বিরামন বা জ্ঞাপন, জ্ঞাপন থেকে এস ধাপে যাওয়ার জন্য সিডিকে এর অ্যাক্টিভেশন হওয়া লাগবে। এস থেকে G2 তে যাওয়ার জন্য সিডিকে এর অ্যাক্টিভেশন হওয়া লাগবে। আর G2 থেকে এম ধাপে যাওয়ার জন্য এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের সহায়তা নিতে হবে। ঠিক আছে? তো কোষ চক্র আমাদের শেষ। আমরা আগামী দিন হয়তো মাইটোসিস শুরু করব। ঠিক আছে? প্রোফেজ, প্রোমেটাস, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোস, এই পড়াগুলো শুরু করব। তো অবশ্যই আগামী শুক্রবার তোমাদের পরীক্ষা, অবশ্যই পরীক্ষা দিতে হবে। আজকে আমরা এখানেই শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।